আমরা এখন আছি মাওয়া ঘাট। এদিকে এদিকে দেখো, এই যে এখন আমরা এই বোটে উঠবো, সত্যি উঠবো। হ্যাঁ, এখন আমরা বোটে উঠবো। এখন অনেক রোদ, বিকালে এখানে আসলে ভালো হতো কারণ রোদ কম থাকতো। ঠিক আছে, টাটা। আসসালামু আলাইকুম এভরিবাডি, আই হোপ ইউ গাইস আর ডুইং ভেরি ওয়েল। আজকে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে যাচ্ছি মাওয়া ফেরিঘাট। তো তোমরা সবাই নিশ্চয়ই জানো মাওয়া ফেরিঘাট কিসের জন্য বিখ্যাত, ইলিশের জন্য। তো আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে যাব মাওয়া ফেরিঘাট, অনেক অনেক ঘুরবো। তো কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি, সবকিছু নিয়ে আজকে ভিডিওটা থাকছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল, তো আমরা সবাই মিলে যাব মাওয়া ফেরিঘাটের ইলিশ খেতে। তারপর আমরা মাওয়া ফেরিঘাট পৌঁছে সেখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। তো আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগেনি, আমরা সেখানে যাওয়ার পরই ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর সেখানে একটা স্পেশাল চা ছিল, যেটা হচ্ছে তপন মামার স্পেশাল টি স্টল। তো সেখানে চাটা অনেক বেশি মজা ছিল, যেটার ভিডিও আমি অলরেডি আমার পেজে আপলোড দিয়েছি। তো তোমরা যদি সেখানে যাও, তোমরা অবশ্যই এই চাটা টেস্ট করতে পারো। অনেস্টলি স্পিকিং আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমি যেহেতু চা লাভার, তো যেখানে যাই আমি সব জায়গায় চা টেস্ট করি। তো ভালো না লাগলে আমি এটা তোমাদেরকে সাজেস্ট করতাম না। তো চাটা অনেক বেশি মজা ছিল, তো যেটার কস্ট মেবি 50 টাকা ছিল, কিন্তু এটার টেস্ট খুবই ভালো ছিল। তো এখানে পোড়া রুটিও ছিল, যেহেতু আমরা অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছি তার জন্য আমরা আর পোড়া রুটি খাইনি। তারপর আমরা আবার গাড়িতে উঠে গিয়েছিলাম। তো এখান থেকে মাওয়া ফেরিঘাট যেতে সময় লাগবে 10 কি 15 মিনিটের মতো। তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে আবার গাড়িতে উঠে বসেছিলাম। তো 10 মিনিট পর আমরা ফেরিঘাট যাব। তো অনেক দিন ধরেই প্ল্যান করতেছিলাম কোথায় যাওয়া যায় ঢাকার আশেপাশে। তো ঢাকা থেকে বেশি দূরে যেহেতু আম্মু যেতে দিবে না, তার জন্য প্ল্যান করেছিলাম মাওয়া ফেরিঘাট যাব। তো তারপর ভাবলাম যে যেহেতু মাওয়া ফেরিঘাট ইলিশের জন্য বিখ্যাত, তার জন্য হচ্ছে মাওয়া ফেরিঘাট যাওয়া যাক সবাই মিলে। তারপর আমরা মাওয়া ঘাটে পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার সাথে সাথেই দেখি বর্ণালী আর মহুয়া ওরা টুকিটাকি কিনতে চলে গেছে। জাস্ট কিডিং। আসলে এখানে ম্যাক্সিমাম স্টল অফ করা ছিল, তো এগুলো সব সন্ধ্যার পর ওপেন করা হয়। তো আমরা যেহেতু দুপুর দিকে চলে গেছিলাম, যেহেতু অলমোস্ট উইন্টার পড়ে গেছিল, তো সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের সন্ধ্যার সাথে সাথে বাসায় চলে যেতে হবে, তার জন্য আমরা সকালে রওনা দিয়েছি। তো তোমরা সবাই জানো মাওয়া ফেরিঘাট আসলে রাতের বেলা বেশি সুন্দর, কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। তো সবগুলো দোকান বন্ধ ছিল। তারপরও আমরা কিছু টুকিটাকি দেখার পর আমরা ফেরিঘাটের সামনে চলে আসলাম। এখানে কিছু পিকচার তোলার মতো কয়েকটা জায়গা ছিল, যেখানে আমরা বসে সবাই মিলে পিকচার তুলতেছিলাম, তার সাথে কিছু ভিডিও করতেছি। তো অনেকগুলো পিকচার আর ভিডিও করার শেষে এখন আমরা সবাই প্ল্যান করলাম নৌকায় ওঠার। তো এখানে নৌকা যেহেতু অনেক বেশি রিস্কি, তো আমরা প্রথমে ভেবেছিলাম নৌকায় উঠবো না, কিন্তু মাওয়া ঘাটে এসে নৌকা না উঠলে আসলে তেমন একটা মজা পাওয়া যেত না। তার জন্য হচ্ছে আমরা সবাই প্ল্যান করলাম যে ঠিক আছে নৌকায় উঠবো। ভাই তোরা আমার সিঙ্গেল ছবি নাই? হ্যাঁ, একটু পর তুলো। জানা সমঝানা कहता है तेरी गली। তোর দেখা যায় না কেন? এখন এখন ঘুর, এখন ঘুর। তেরি গলি में दिल। তারপর আমরা পানির মধ্যে কিছু ভিডিও করলাম। তো আমরা যেহেতু সবাই গোল্ড ড্রেস পরেছিলাম, তো পানির মধ্যে পা ডুবিয়ে কিছু ভিডিও করলাম। সুমাইয়াকে দেখলাম লাভের ভিতরে নিজের নাম লিখতেছে, তো ভাবলাম আমিও একটা ভিডিও করি। তো আমার লাভটা বেশি ছোট হয়ে গেছে। যাই হোক, আমার জীবনে ভালোবাসা নেই, সো মাই লাভ ইজ মি। তো এই জায়গার পানিগুলো দেখে এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল পানির মধ্যে কয়েকটা ভিডিও করি। যেহেতু সাদা ড্রেস পরেছিলাম, তাই ইচ্ছা তো অনেক ইচ্ছা ছিল যেহেতু, তারপরেও পানির মধ্যে নেমে গেছি, নেমে কয়েকটা ভিডিও করলাম। তো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপর
পর পানির মধ্যে অনেকক্ষণ পা ভিজালাম আর ওড়না দিয়ে অনেকগুলো ভিডিও করলাম। তো ওড়না নিয়ে ঘুরতে ভালোই লাগতেছিল, অনেক সুন্দর বাতাস ছিল, তাই ওড়না নিয়ে ঘুরতে ভালোই লাগতেছিল। অনেকগুলো ভিডিও করে নিলাম। তারপর এখন আমরা নৌকায় উঠে যাব। তো আমরা যেহেতু কেউই সাঁতার জানি না, তার জন্য আমরা বলে রেখেছিলাম যেন ভাইয়া নৌকা একদম পাড়ের সাইড দিয়ে নিয়ে যায়। তো আমরা যেখান থেকে কমফোর্টেবল ফিল করব উনি বলেছিল যে সেখান থেকে নিয়ে যাবে। তো নৌকায় ওঠার আগ পর্যন্ত কেমন যেন একটু ভয় ভয় লাগতেছিল, নৌকায় ওঠার পর আর ভয় লাগেনি। তারপর আমরা নৌকায় উঠে গেছিলাম। তো আমাদের হচ্ছে পদ্মা সেতুর নিচে দিয়ে নিয়ে যাবে। তো পদ্মা সেতুর ওই পাশে একটা জায়গা ছিল যেখানে আমরা কিছু পিকচার তুলবো, ভিডিও করব। তো আমাদেরকে সেখানে নিয়ে যাবে। আমরা 1 ঘন্টার জন্য নৌকা নিয়েছিলাম, যার জন্য কস্ট পড়েছিল 2000 টাকা। আধা ঘন্টার জন্য নিলে কস্টটা একটু কম পড়তো। তো যেহেতু আমরা পদ্মা সেতু পার হয়ে অন্য সাইডে যাব, তার জন্য আমাদের 1 ঘন্টার জন্য নিতে হয়েছে। নৌকায় ওঠার আগ পর্যন্ত একটু ভয় ভয় লাগলেও নৌকায় ওঠার পর আর ভয় লাগেনি। তো নৌকার মধ্যে উঠে অনেকগুলো পিকচার তুলতেছিলাম, অনেক ভিডিও করেছি। তো ভিডিও আর পিকচার আমি আমার পেজে অলরেডি আপলোড দিয়েছি, তোমরা দেখে থাকবে। আর যদি না দেখে থাকো তাহলে আমার পেজে গিয়ে দেখে নিতে পারো। তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব যে তোমরা যদি মাওয়া ঘাটে যাও আর তোমরা যদি নৌকাতে উঠো, তো তোমরা সর্বোচ্চ ট্রাই করবা যেন একদম নদীর মাঝখানে না নিয়ে যায়। তো আমি ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমরা একদম পাড়ের এই সাইড দিয়ে যাচ্ছিলাম, মানে পাড়ের সাথে দিয়ে যাচ্ছিলাম। তো আমরা চেয়েছিলাম যেন একদম কোনো রিস্ক না হয়, একদম আমরা যেন খুব সহজেই চলে যেতে পারি আর কেউ যেন ভয় না পাই আর এনজয় করতে করতে যাই। তার জন্য আমরা একদম পাড়ের এই সাইড দিয়ে যাচ্ছিলাম। তো আমরা এদিক দিয়ে ওই পাশে যাব। পদ্মা সেতুর নিচে দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি ভিউটা দেখাচ্ছিলাম, যেটার ভিউ ছিল অনেক বেশি সুন্দর। তো সেখানে আমি অনেকগুলো ভিডিও করেছি। তো তারপর আমি আমারও একটা ভিডিও করে নিলাম এই সুযোগে। তো আমি হচ্ছে এই ভিডিওটা ফেসবুকে আপলোড দিয়েছি, তোমরা আমার পেজে হয়তো দেখে থাকবে। তো এই ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে, তার জন্য আমি এটা অলরেডি আপলোড দিয়েছি। তো তারপর আমি পদ্মা সেতু দেখাচ্ছিলাম যেটা দিয়ে ট্রেন যাচ্ছিল, যেটার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, তার জন্য আমি ভিউটা ক্যাপচার করে নিয়েছি। আর যেহেতু আমরা ভর দুপুরে গিয়েছিলাম, তো পানির মধ্যে চিকচিক করতেছিল, মনে হচ্ছিল একদম ব্লিঙ্ক করতেছিল পানিটা। তো আমি এই পানির সাথে কয়েকটা হাতের ভিডিও করে নিয়েছি, ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম। সব মিলে অনেক বেশি এনজয় করেছি। সবাই একসাথে গিয়ে ঘোরার মজাটাই আলাদা থাকে। তো সবাই একসাথে গেলে আসলে অনেক বেশি মজা হয়। সবাই একসাথে ঘুরতেছিলাম, তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল। তারপর আমি ভিডিওতে সুমাইয়াকে দেখাচ্ছিলাম। সুমাইয়া যেহেতু সাঁতার জানে, তো ও একদম নৌকার কিনারে বসেছিল পুরোটা সময়। তো ওর কাছে একটুও ভয় লাগতেছিল না। আমরা নৌকার সাইডে বসিনি, তো নৌকার অন্য সাইডে যেখানে সবাই পিকচার তুলে, তো সেখানে আমরা একজন একজন করে ছবি তুলতেছিলাম। তারপর আমরা পদ্মা সেতুর এই পাশে চলে এসেছি, যেখানে অনেক সুন্দর একটা জায়গা ছিল। তো সেখানে আসার পর আমাদের এত বেশি পানির তৃষ্ণা পেয়েছিল। তারপর হচ্ছে এখানে একদম দোকানপাট ছিল না, তারপরও ভিতরে মেবি দোকান ছিল। তো সেখান থেকে আমাদের যে ফ্রেন্ডরা ছিল ওরা গিয়ে পানি নিয়ে আসছে, তারপর আমরা পানি খেলাম। যেহেতু ভর দুপুরে গেছিলাম, তো জায়গাটা অনেক বেশি গরম ছিল। তারপর আমরা ঘুরে ঘুরে কিছু পিকচার আর কিছু ভিডিও করতেছিলাম। দেখো তোমরা গাইস, আমার বান্ধবী একদম দূরে গিয়ে পাগলের মতন ভিডিও করতেছে। তো তারপর সেখান থেকে আমরা কিছু পিকচার আর ভিডিও করে আমরা এখন চলে আসলাম নৌকায়। আবার নৌকার আসার পর তোমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে শামুক, যেটা আমার বান্ধবী মহুয়া পেয়েছিল ওই পাশে।
তো শামুকটা পাওয়ার পর শামুকটা এনে ও শামুকটা ধুয়ে আমার কাছে দিচ্ছিল আমি যেন ভিডিও করি। তারপর শামুকের আমি কিছুক্ষণ ভিডিও করে নিলাম। তো রোদের মধ্যে শামুকটা এত বেশি সুন্দর লাগতেছিল, এত বেশি চিকচিক করতেছিল, তো আমি অনেকগুলো ভিডিও করে নিয়েছি শামুকের। আসার সময় আমাদের নৌকাটা অনেক আস্তে আস্তে চালিয়েছিল। আসার সময় মনে হচ্ছিল সময় একদম যাচ্ছেই না, কিন্তু যাওয়ার সময় সময়টা একদম খুব তাড়াতাড়ি চলে গেছে। মনে হচ্ছিল নৌকায় বসার সাথে সাথে চলে এসেছি। তারপর অন্য পারে চলে গেলাম। তো এখন আমাদের হচ্ছে দুপুরের খাবারের পালা, মানে অলরেডি বিকাল হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এখন দুপুরে খাবার খেতে হবে। সবার অনেক বেশি ক্ষুধা লাগছে, তার জন্য আমরা সবাই এখন একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে আমরা দুপুরের খাবার খাবো, মানে ইলিশ খাবো, যেটার জন্য আসলে আমাদের মাওয়া ঘাটে যাওয়া। তো তারপর আমি আশেপাশটা দেখাচ্ছিলাম। তো ইতিমধ্যে রোদটা একদমই কমে গেছিল, কারণ বিকাল নেমে গেছে। আমরা যেহেতু সকাল সকালে এসেছিলাম, তো আমরা সারাদিনই ঘুরেছিলাম। তো সারাদিন ঘোরাঘুরির পর অলরেডি বিকাল নেমে গেছে। তো এখনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর লাগতেছিল, তার জন্য আমি ভিডিও করে পুরোটা দেখাচ্ছিলাম। পর মাওয়া ঘাটের সাথে যে রেস্টুরেন্টটা ছিল, যেটা খুবই কালারফুল ছিল আর অনেক বেশি সুন্দর ছিল, তো সেখানে আমি মহুয়াকে কয়েকটা ভিডিও করে দিলাম। তোর ভিডিওটা অনেক সুন্দর আসছে, তাই আমি আমার ভিডিওতেও অ্যাড করে নিলাম। তারপর মহুয়াকে বললাম আমাকে একটা ভিডিও করে দেওয়ার জন্য। যেহেতু পুরোটা সময় আমি আমার অনেকগুলো ভিডিও করেছি, তাই আর তেমন একটা ভিডিও শ্যুট করলাম না। তারপর রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পর আমি ভিডিও করে দেখাচ্ছিলাম। রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর, খুবই কালারফুল, অনেক কালার দিয়ে বানানো হয়েছিল। চারপাশে অনেকগুলো দোলনা ছিল, তো এক একজন এক এক সাইডে এক একটা দোলনায় বসে এনজয় করছিল। তারপর আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। তারপর এক জায়গায় বসলাম যেখানে আমরা একটু মজা করতেছিলাম। আমি আর মহুয়াকে ভিডিও করে দিতেছিলাম। তো মহুয়া আমার কয়েকটা পিকচার তুলে দিছে এই পাতার নিচে। তো তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তো আমরা যার জন্য গিয়েছিলাম, তো মাওয়া ঘাটের ইলিশ খাবো, তো এর জন্য আমরা এখন ইলিশ অর্ডার দিয়ে ফেলেছি। তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যে আমি যেহেতু ব্লগ করি, তো আমি কি ভিডিও করব নাকি। তো তারপর আমি একটা ভিডিও করলাম, যেটা তোমরা অলরেডি আমার পেজে দেখেছো। তো তারপর ভিডিও করে একটু ঢং করলাম। ঢং করার পর আমরা সবাই এসে বসলাম, যেহেতু অনেক ক্ষুধা লাগছে। তারপর আমাদেরকে খাবার দিয়ে দিল। তো মাওয়া ঘাটের ইলিশ বেগুন ভাজা খেলাম, যেটা টেস্ট মোটামুটি ভালো ছিল, বলবো না আহামরি অনেক বেশি মজা ছিল। তো আমার কাছে এভারেজ লেগেছে। তো তারপর হচ্ছে আমরা এখন বেরিয়ে যাওয়া, মানে হচ্ছে সন্ধ্যা নামার আগে আমাদের যেহেতু বাসায় যেতে হবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে দেখতেছিলাম এখানে স্টলগুলো এখনো খোলেনি, স্টলগুলো বন্ধ ছিল শুরু থেকে এখন পর্যন্ত। ওরা সবাই সন্ধ্যার পর ওপেন করে, কি করার আমরা চলে এসেছি। তারপর আমরা গাড়িতে এখন চলে এসেছি। তো আস্তে আস্তে ঢাকায় আমরা জ্যামে পড়েছি। তো তোমরা তো জানোই ঢাকার জ্যাম কত মারাত্মক। তারপর মহুয়া একটা ললিপপ দিল, বলতেছিল ললিপপটা খেতে খেতে নাকি আমাদের জ্যামের রাস্তাটা পার হয়ে যাবে। নিতে পারবো। তারপর আমরা চলে এসেছি, এই তো এলিভেটরের উপর দিয়ে আমরা এখন চলে যাব। তারপর খুব তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম। তো আজকের দিনটা আমরা অনেক বেশি এনজয় করেছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা কি আমার ঘোরাঘুরির ব্লগ দেখতে চাও নাকি সেটাও জানাবা। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই অনেক বেশি ভালো থাকবা।